ধ্যাত, এটা হয় নাকি? আমি আমার স্বপ্ন পূরণ করছি। ইনশাল্লাহ দেখো, সাউদা আর সায়রাও নিজেদের স্বপ্ন পূরণ করতে পারবে। আমার বন্ধুটা এভাবেই লক্ষ্মী, তার উপর পড়াশোনায় অত্যন্ত মেধাবী। দুজনেরই ঠিকই একটা গতি হবে, তুমি দেখে নিও। বলতে বলতে সাদাত থেমে যায়। হুট করে মনে পড়ে যায় বানিয়াপুর কথা। কি ভেবে যেন সে বলে ওঠে, মা, সম্ভব হলে সাউদা আর সায়রার দিকে একটু বেশি খেয়াল রেখো। একা একা রাস্তাঘাট কিংবা প্রাইভেট কোচিংয়ে ছিল না, ঠিক আছে? আমি তো দূরে, কিন্তু তুমি ছায়ার মতো পাশে থেকো। যুগটা খুব ভয়ঙ্কর মা। মুখোশধারী অনেক অমানুষ আমাদের চারিদিকে প্রতিনিয়ত ঘুরে বেড়াচ্ছে। সাদাতের মা হয়তো কথার আড়ালে সূক্ষ্ম ইঙ্গিতটা ধরতে পেরেছে। তিনি কিছু বলতে নিবে তার পূর্বেই কোথা থেকে সাউদা সায়রা উড়ে এসে ফোনটা ছো মেরে নিয়ে পালা ধরে ভাইয়ের কাছে একে অপরের নালিশ নিয়ে বসে। সাদাত কেবল মুচকি হেসে বন্ধুটার অভিযোগ শুনতে থাকে। জুম্মার নামাজ কেবল শেষ হলো। অতিথিদের মধ্যে সকল পুরুষরা একসঙ্গে জামাতে জুম্মার নামাজ আদায় করেছেন। পূর্ব আলোচনা অনুসারে এখনই বিয়েটা পড়ানোর কথা, অতঃপর খাওয়া দাওয়ার পর্ব শুরু হবে। অতিথিরা ইতিমধ্যে আসা শুরু করে দিয়েছে। দুর্জয়ের খুব কাছের কজন সিনিয়র, তার স্পেশাল ফোর্সের লেফটেন্যান্টরা, তাছাড়া তার ফুফু এবং তার পরিবার। দুর্জয়ের লেফটেন্যান্টদের বাগদত্তা হিসেবে অন্না এবং জেসিও নিমন্ত্রণ পেয়েছিল। তারাও সময় মতো এসে হাজির। অপেক্ষা কেবল এখন কনে পক্ষের। কনে পক্ষে এলো ঘড়ি ধরে ঠিক 20 মিনিট পরে। মসজিদের বাহিরে প্রধান ফটকে তখন লাল রঙের ফিতা বাঁধা। ফিতার এপারে রয়েছে দুর্জয়ের 6 লেফটেন্যান্ট এবং 2 ফুফাতো ভাই। গাড়ি থেকে সবার আগে নামে নিশা। গায়ে তার অত্যন্ত সুন্দর এক হালকা গোলাপি রঙের শিপন কাপড়ের অর্গানজা 3 পিস। গেটে ফিতা দেখতে নিশা বিস্ময়ে হতবাক। একই কাণ্ড, এটা না কনে পক্ষের পালিত প্রথা? প্রথা কি উল্টে গেল নাকি? জুলফিকার মুস্তাফা গাড়ি ছেড়ে নেমে এই অবস্থা দেখে বাণীকে বলে সে যেন আপাতত গাড়ির ভেতরেই বসে থাকে। গেটের এই বাগদ্বন্দ্বে বেশ সময় লাগবে। বাণী চুপচাপ গাড়ির ভেতর বসে থাকলেও বন্যি থাকতে পারে না। সে বলে সে দ্রুত ভেতরে যেতে চায়। জুলফিকার মুস্তাফার কথা না বাড়িয়ে বাণীর অনুমতি নিয়ে বন্নিকে গাড়ি থেকে নামায়। বন্নি আজ সাদা রঙের একটা ফ্রক পরেছে। চুলগুলো পরিপাটি করে আশ্রে মাথায় একটা সোনালি রাউন্ড ব্যান্ডও পরিয়ে দেওয়া হয়েছে। সেই সঙ্গে ম্যাচ করে পায়েও পড়েছে সোনালি রঙের জুতো। এই উৎসব উৎসব ভাবটা তার খুব পছন্দ হচ্ছে। সে খুশি মনে জুলফিকার মুস্তাফার হাত ধরে অন্য গেট দিয়ে মসজিদের ভেতর চলে যায়। নিশার হয়েছে মাইনকা চিপায় পড়ার মতো অবস্থা। বরপক্ষের দামড়া দামড়া 8 পুরুষ কি সুন্দর গেট রুদ্ধ করে দাঁড়িয়ে আছে। তাদের বিপরীতে কোণে পক্ষের একা নিশা বলার মতো কোনো কথা খুঁজে পাচ্ছে না। মুখটা তার প্রায় কাদো কাদো। রাফি তখন গলা ছেড়ে বলছে, ছোট আপু, আমাদের ছেলে কোটিতে একটা, আর তাছাড়াও বিয়ে বাড়িতে প্রবেশের জন্য একটা মিনিমাম টিকিট কাটার তো প্রয়োজন আছে। কি বলুন? সিনিয়র এবং জুনিয়র বাদ দিয়ে যদি শুধু আপনার এবং আমাদের মেজরের হবু বউয়ের কথাই চিন্তা করি, তবু পার পার্সন টিকিট পড়বে 20-20 মিলিয়ে 40,000 টাকা, আর সঙ্গে ভেট ট্যাক্স মিলিয়ে আরও 10,000, সব মিলিয়ে 50,000 মাত্র। নিশা শুকনো মুখে বলে। ভাইয়া, নিয়মটা উল্টো হয়ে গেল না? নিশার শুকনো মুখটা মেনে নিতে সাইফের কষ্ট হয়। সে দুঃখী দুঃখী গলায় বন্ধুদের উদ্দেশ্যে বলে, দোস্ত, ছেড়ে দে না, একা পেয়ে ওনাকে বিরক্ত করছিস কেন? ফারদিন অবাক হয়ে বলে। এই কথা তুই বলছিস সাইফ? জোনায়েত আবারও হাত ঘড়ি দেখে বলে ওঠে, ছোট্ট আপু দেখেন, সময় যত অপচয় করবেন ততই নগদ 50-এর সঙ্গে আরো জরিমানা যুক্ত হবে। তাই দ্রুত আমাদের ব্যয়গত হক আদায় করে ফেলুন। আমরা আপনাদের ফিতা কাটার সুযোগ দিয়ে চমৎকার স্বাগতম জানানোর অপেক্ষায় আছি। নিশা কুলকুনারা না পেয়ে নিজের হাতের পার্স চেক করে। পার্সের ভেতর তার ফোন, বাসার চাবি, লিপস্টিক, আইলাইনার, একটা ক্রেডিট কার্ড এবং খুচরো কিছু টাকা আর ছাড়া কিছুই নেই। সে আরেকবার অসহায় চোখ মেলে সাইফের দিকে তাকায়। সাইফ আর উপায়ন্তর না পেয়ে বন্ধুদের ভিড় থেকে কিছুটা পিছিয়ে গিয়ে কাউকে কল করে। মিনিটের মধ্যে আবার ফিরে এসে নিজের আগের জায়গা দখল করে দেখতে থাকে বন্ধুদের কাহিনী। কিছুক্ষণের মধ্যে সেখানে সে উপস্থিত হয় জেসি এবং অন্না। তারা অপর পাশের দরজা দিয়ে বেরিয়ে এসে নিশার পাশে দাঁড়ায়। জেসি নিজের স্বভাব সুলভ স্বরে বলে ওঠে, কি চলে? প্রত্যয় আগ বাড়িয়ে বলে, তুমি একদম এইসবের মাঝে পড়বে না জেসি, তুমি কিন্তু ছেলেপক্ষ। চুলোয় যাক তোমার লজিক। আমি মনে প্রাণে এই মুহূর্ত থেকে কনে পক্ষ। এবার সাহস থাকলে তোমাদের ডিমান্ড কত বলে দেখাও। নগদ 50। জুনায়েদ বলে। জেসি অবাক হয়ে বলে, সিরিয়াসলি? মাত্র 50? তোমাদের ডিমান্ড লেভেল এতটাও কম আশা করিনি আমি। 50 আর কি এমন বিষয়? প্রতিদিন রাস্তায় আসতে যেতে কত গরিবকেই তো 50 টাকার নোট দেই। তোমাদেরও না হয় দিলাম।
মুহূর্তেই অপমানে চুপসে যায় 8টি মুখ। অন্না দ্রুত নিজের পার্স থেকে একটা 500 টাকার নোট বের করে ছেলেপক্ষকে এগিয়ে দিয়ে বলে, শুক্রবারে দান করলে শুনেছি নাকি নেকির পরিমাণ বেশি হয়। এই নিন আপনারা, মুক্ত হস্তে দান করলাম। জেসি এবং অন্যার আগমনে দীর্ঘক্ষণের বাগবিতণ্ডার ইতি ঘটে। থমথমে মুখ সহিত ছেলেপক্ষ 500 টাকার নোট নিয়ে গেট ছাড়তে বাধ্য হয়। মসজিদের ভেতরে প্রবেশের দরজা হতে ঠিক মাঝ বরাবর সম্পূর্ণটাই গালিচার ন্যায় বধূর প্রবেশপথ হিসেবে সাজানো হয়েছে। তারই দুপাশের জায়গা জুড়ে সাদা চাদরে মোড়ানো অতিথিদের বসার জন্য গদি সাজানো। পুরুষ এবং নারীদের বসার ব্যবস্থা আলাদা আলাদা করা হয়েছে। তাছাড়া গালিচা হয়ে হেঁটে সামনে গেলেই বরবধূর আলাদা বসার ব্যবস্থা করা হয়েছে। মাঝখানে পর্দা হিসেবে লম্বা বেলি ফুলের মালাগুলো সারি আকারে ঝুলানো। ডেকোরেশনটা সম্পূর্ণ বেলি, সাদা গোলাপ এবং বিভিন্ন সাদা রঙের ফুল দ্বারাই করা হয়েছে। আচমকা দুর্জয়ের কাজিনদের একজন বউ এসেছে বলে ভেতরে প্রবেশ করে। সকলের মনোযোগ তখন দরজার পানে স্থির। বন্যি আগে ভাগে ভেতরে প্রবেশ করে দুর্জয়ের কাছে দাঁড়িয়েছিল। সেও এই মুহূর্তে আগ্রহী নয়নে দরজার দিকে তাকিয়ে। সব থেকে বেশি আগ্রহী হলো সাদা পাঞ্জাবি এবং তার উপর সাদা কাপড়ে সূক্ষ্ম সোনালী সুতোর জারদোজি কাজ করা কোটি পরিহিত পুরুষটা। শান্ত দৃষ্টির আড়ালে গোপন উদ্গ্রীব নয়ন মেলে দরজার পানে তাকিয়ে আছে নিজের বধূর অপেক্ষায়। তার অপেক্ষার ইতি ঘটে দরজা দিয়ে সাদা এবং হালকা সোনালী মিশেলের বিয়ের জোড়া গায়ে জড়ানো স্নিগ্ধ নারীর আগমনের মাধ্যমে। দৃষ্টি তার বরাবরের মতোই নত। গলা, কানে এবং মাথায় রয়েছে দুর্জয়ের পছন্দ করা কুন্দনের অলংকার। মাথার চুলগুলো অত্যন্ত পরিপাটি ভঙ্গিতে মাঝখানে সিথি করে খোপা করা হয়েছে। সেই খোপায় গুজে দেওয়া হয়েছে বেলি ফুলের মালা। সেই খোপা শুদ্ধ অর্ধেক মাথাটা একটা পাতলা সাদা ও সোনালী রঙের আঁচলে ঢাকা। হাতেও মুঠো ভর্তি চুড়ি নেই, বরং কেবল দুহাতে দুটো কেবল চুড়ি। এই স্নিগ্ধ বধূকে দেখেই দুর্জয় থমকায়। পরপর সবার আড়ালে ঘাড় অন্যদিকে ফিরিয়ে মৃদু হাসে। এই স্নিগ্ধ নারী এবং এই নারীর স্নিগ্ধতার ছোট অংশ হিসেবে বন্যি এখন পুরো জীবনের জন্য দুর্জয়ের নামে লিখিত হবে। ভাবতেই মনে শীতল অনুভূতি এসে ভর করলো। নিজেকে অত্যন্ত সৌভাগ্যবান মনে হলো। বিয়ে পড়ানো সবে শুরু হবে। ইতিমধ্যে কাজী সাহেব এসে উপস্থিত হয়েছেন। ঠিক এরকম একটা মুহূর্তে দুর্জয়ের ফুফু এসে সুহালা বেগমের গা ঘেঁষে দাঁড়িয়ে ফিসফিসিয়ে বলে, ভাবি সুন্দরী হলো ডিভোর্সি মেয়ে মানা যেত, কিন্তু মেয়ের সাদা গায়ের রং ছাড়া তো রূপের কোনো ছিটে ফোঁটাও নেই। তার ওপর বয়সটাও 25-এর ঘর পেরিয়েছে। আমাদের দুর্জয়ের জন্য কি দেশের মেয়ের এতই আকাল পড়েছিল? ছেলে আমাদের কিসে কম ছিল? সুহালা বেগম বিরক্তি নিয়ে দুর্জয়ের ফুফুর পানে তাকায়। এই মহিলা গতকাল আসার পর থেকে সুযোগ পেলেই সুহালা বেগমকে খোঁজাচ্ছেন শুধু। সুহালা বেগম ইচ্ছে করেই সবাইকে জানিয়েছেন যে বাণী ডিভোর্সি। তার ঘরের বউ সম্পর্কে সে আর তার ছেলে অবগত থাকাটাই যথেষ্ট। অন্যথা দুর্জয়ের ফুফু যদি জানতে পারত যে বাণী সিঙ্গেল মাদার, তাহলে এতক্ষণে তিনি কথার ধারে কুরুক্ষেত্র বাঁধিয়ে ফেলতেন। সুহালা বেগম মনে মনে সিদ্ধান্ত নেয় বাণী কিংবা বন্নিকে এক মুহূর্তের জন্য এই মহিলার সাথে একা ছাড়া যাবে না। কখন কোনো আজে বাজে কথা বলে বসে সে ভরসা নেই। বাণীকে ঘিরে দাঁড়িয়ে আছে বন্নি, জুলফিকা, নিশা, জেসি, অন্না এবং আরও বেশ কজন। মসজিদে প্রবেশের পর থেকে এখনও এক দফা চোখ তুলে কারো পানে তাকায়নি বাণী। অতিথি সংখ্যা নিতান্তই কম হওয়া সত্ত্বেও বাণী অস্বস্তি বোধ করছে। পরিচিত অপরিচিত সকলের আগ্রহের মূলকেন্দ্র বিন্দু হয়ে দম বন্ধকর অনুভব হচ্ছে তার। তীব্র দম বন্ধকর অনুভূতির চাপে পেটের খিদেটাও কেমন মাথাচড়া দিয়ে উঠেছে তার। সকাল থেকে অস্থিরতায় দুমুঠো ভাত মুখে তুলতে পারেনি সে, আর এই মুহূর্তে কিনা খিদের চোটে মাথা খালি অনুভব হচ্ছে। বাণীর দম বন্ধকর পরিস্থিতির মাঝেই কাজী এসে উপস্থিত হলো। কাজীর বলা প্রতিটা কথাই নীরবে মনোযোগ দিয়ে শুনে বাণী। নিজের মুখটা সে খুলে একদম কবুল বলার মুহূর্তে ধরা গলায় কেবল 3 বার উচ্চারণ করে কবুল। চারদিক থেকে সবাই আলহামদুলিল্লাহ বলে ওঠে। বাণীর বিয়ে পড়ানো শেষ হতেই কাজী উঠে দুর্জয়ের কাছে যায়। দুর্জয় কবুল বলার আগ মুহূর্তে একবার ফুলের পর্দার ফাঁক গলে বাণীর মুখটা দেখে নিয়ে নির্দ্বিধায় কবুল বলে দেয়। শোয়ের মাধ্যমে নিজেদের সম্পর্কের নাম, পরিচয় এবং অধিকার বোধটুকু আরও শক্ত করে পাকাপোক্ত করে নেয়। খাওয়া দাওয়ার পর্ব শেষ হতে লেফটেন্যান্টরা এক কোণে দাঁড়িয়ে নিজেদের মধ্যে গল্পে মশগুল ছিল। তাদের সঙ্গে ছিল জেসি এবং অন্যও। সবাই যখন গল্পে মশগুল, এরকম সময় সাদাত সাহেবকে উদ্দেশ্য করে বলে ওঠে, কিরে, তুই না বলেছিলি যে আজ ভাবির সাথে আমাদের পরিচয় করাবি? কখন করাবি? সাদাতের কথা শুনে সবাই উৎসুক হয়ে সাইফের পানে তাকায়। সাইফ নিজের হাতের বোরহানি বোতলে চুমুক বসানোর আগে বলে, ওয়েট আ মিনিট। মিনিট 1-2 মাঝেই তাদের মাঝে এসে হাসি হাসি মুখ করে উপস্থিত হয় নিশা। সাইফের পাশে এসেই দাঁড়িয়েছে সে। সাইফ এবার সামান্য গলা ছেড়ে বলে, লেডিস অ্যান্ড জেন্টলম্যান, হিয়ার ইজ মাই হবু বউ
ইয়াসমিন। সাইফের কথার পিঠে সবগুলো মুখ হা হয়ে গেল। নিশা লজ্জায় দৃষ্টি লুকাতে ব্যস্ত, প্রত্যয় বিস্মিত গলায় বলে, শি ইজ আওয়ার ভাবি। জুনায়েদ একটা ঢোক গিলে বলে, লেফটেন্যান্ট কর্নেলের একমাত্র মেয়ে তোর প্রেমিকা। ও মাই গড, আমার বিশ্বাসই হইতেছে না মামা। রাফি ভীত গলায় বলে, তোর কি স্যারের বন্দুকের গুলি খাওয়ার এত শোক জাগছে? পুরো দুনিয়ায় কি মাইয়া মানুষের আকাল পড়ছিল? তোর জরুরি ভিত্তিতে প্রেমিকা লাগলে আমাকে বলতি, আমি আমার শালীর সাথে তোরে ভাগাইতে হেল্প করতাম। কর্নেল তো নিজের মাইয়া জীবনেও তোরে দিব না, আমরাও ভাগাইতে হেল্প করতে পারুম না, তাইলে কেমনে কি মামা? রাফির কথা শেষ হতে না হতেই অন্না পাশ থেকে চোখ রাঙিয়ে বলে, তুমি আমার বোনকে ভাবতে হেল্প করবা? রাফি মিনমিনিয়ে বলে, দুলাভাইগত একটা দায়িত্ব তো আছে আমার। সাদাত কিছু বলার সুযোগ পায় না। তার আগেই তার ফোনে একটা কল আসে। সে পকেট থেকে ফোন বের করতে করতে সামান্য দূরে সরে আসে। স্ক্রিনে সেভ করা নাম্বারটা দেখতে বিলম্ব না করে সে রিসিভ করে। ফোনের অপর পাশতে দৃশান বলে ওঠে, আমাদের আর কখনো দেখা হবে না লেফটেন্যান্ট সাদাত। পিছনে বাকিদের শোরগোলের কারণে কথাটা স্পষ্ট শুনতে পেল না সাদাত। সে এক হাতে কান চেপে ধরে প্রশ্ন করে, কি বলছো দৃশান? শুনতে পাচ্ছি না কিছু। আমি ফিরে যাচ্ছি সাদাত, আমাদের আর কখনো দেখা হবে না। তুমি কোনো আশা মনে রেখো না।